আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে গড়ে শতকরা ৭৮.৩৩% শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চলছে ভোট গণনা। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনভর ভোট গ্রহণ চলাকালে বড় ধরনের কোনো সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বোচ্চ ৮৮% ভোট দিয়েছেন সূর্যসেন হলের শিক্ষার্থীরা, আর সর্বনিম্ন ৬৩.৬৭% ভোট পড়েছে শামসুন্নাহার হলে। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ছাড়াও পোলিং এজেন্টরা ভোট গণনার সময় উপস্থিত রয়েছেন। গণনা শেষে কেন্দ্রের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হবে। পরে ৮টি কেন্দ্রের পৃথক ফলাফল একত্রিত করে সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ডাকসু নির্বাচনে আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ভোট গণনার কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোটের যে গণনা সেটি এখনও চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি তার কোনো ভিত্তি নেই বলে আমরা জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল জানানো হয়নি এবং এখনও আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে সঠিক যে হিসেব সেটি আমরা পাইনি। যারা ভেতরে আছেন তাদের কয়েকজনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা বলছেন কোনো কেন্দ্রে, যে কেন্দ্রগুলো একটু বড়, সেখানে এখনও ব্যালট পেপার যেগুলো রয়েছে সেগুলোর সর্টিংয়ের যে কাজ সেটিও ঠিক সবগুলো একেবারে শেষ হয়ে ওঠেনি। বাকি যে হলগুলোতে কিছুটা ভোটার কম রয়েছে সেখানে হয়তো তুলনামূলকভাবে ভোট গণনাটা এগিয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে আগে জানিয়েছেন যে রাত ১২টা নাগাদ বাজতে পারে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের যে ফলাফল সেটি পেতে ১২টা বা ১২টারও কিছুক্ষণ পর হতে পারে, এরকমটি তিনি আমাদেরকে আগে জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ভোট কেন্দ্রে দুইটি করে মেশিন আছে, কয়েকটিতে যেটি ছোট ভোট কেন্দ্র সেখানে হয়তো একটি করে আছে। টোটাল 14টির মতো ওএমআর মেশিন যেগুলো দিয়ে ভোটটি কাউন্ট করা হচ্ছে বা রিড করা হচ্ছে সেই মেশিনগুলো রয়েছে এবং এই মেশিনগুলোর যে সক্ষমতা, ধারণ ক্ষমতা, ফলাফল গুনবার যে ক্ষমতা সেটিতেই তারা বলছেন যে ১২টার আগে আসলে ফলাফল পাবার মতো কোনো সুযোগ আসলে নেই। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই যে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে ব্রিফিং করা হয়েছে এবং তারা বলছেন যে ছোট ছোট কিছু অসঙ্গতি দেখা গেলেও মোটা দাগে পুরো ডাকসু নির্বাচনটি শান্তিপূর্ণ হয়েছে, উৎসবমুখর হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে। তারা বলছেন যে এই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলবার আসলে কোনো সুযোগ নেই। জসিন্তা, জানছিলাম ডাকসু নির্বাচনের খবর। দিনভর শান্তিপূর্ণভাবে ডাকসুর ভোট গ্রহণ শেষ হলেও পাল্টাপাল্টি নানা অভিযোগ করেছেন প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোট গণনায় কারচুপি হলে তা প্রতিরোধ করা হবে। কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে, কারচুপির অভিযোগ সত্য নয়। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ৩৮তম নির্বাচনে দিনভর ভোট গ্রহণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না থাকলেও বিভিন্ন ইস্যুতে অভিযোগ পাল্টা অভিযোগের তীর ছড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কড়া নিরাপত্তা প্রহরায় বিপুল ভোটার উপস্থিতিতে উৎসবের আমেজে ঘিরে রেখেছে দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ। দীর্ঘ ৬ বছর পর তাই উচ্ছ্বাস মুখর ক্যাম্পাস। টিএসসি কেন্দ্রে ভোট গণনার সময় শিবির সমর্থিত ভিপি প্রার্থীকে ভেতরে প্রবেশ করতে দেয়ায় ক্ষোভ জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থী। শেখ হাসিনা আপনাকে ছাড়িয়ে গেছেন,
আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। আপনি সাদিক কায়েমকে ঢুকাবেন, এরপরে সাদিক কায়েমকে বের করবেন, এরপরে আর কাউকে স্পেস দিবেন না, সাদিক কায়েম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো। এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না। সংবাদ সম্মেলন করে ছাত্রদলের সমর্থিত প্রার্থী অভিযোগ করলেন পক্ষপাতিত্বের। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপাচার্যের কাছে কারচুপির অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগের জবাব দিয়ে উপাচার্য জানিয়েছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে, কারচুপির অভিযোগ সত্য নয়। আমরা 2-3টি অভিযোগ এসছে, প্রত্যেকটি অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি। যেগুলো পেয়েছি অ্যাকশন নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এখন আমি যে কথা বলছিলাম তা আগেও তারা আইনি পয়েন্টটা বিবেচনা করছিলেন। একজনকে অলরেডি তাৎক্ষণিকভাবে রিমুভ করা হয়েছে ইত্যাদি। এদিকে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম বলেছেন তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে সিনেট ভবন থেকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের মধ্য দিয়ে শেষ হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন। ভোট গ্রহণ চলাকালে এক ভোটারকে একাধিক ব্যালট পেপার দেওয়া এবং সিল মারা ব্যালট পেপার দেওয়ার ঘটনাও ঘটেছে এই নির্বাচনে। এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় জমান শিক্ষার্থীরা। তাপমাত্রার তীব্রতা উপেক্ষা করে দীর্ঘ লাইনে অপেক্ষমান ভোটাররা। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। আমাদের এই ব্যালট বাক্স যেটি ডাকসু এবং হলের জন্য আছে, এখানে হলের জন্য একটা ব্যালট পেপার আমরা ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার সেটা এই বড় বাক্সটা ফেলবে। পরিবেশে আমি কোনো এখনো ত্রুটি পাইনি, অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজ করছে আমাদের কর্তৃপক্ষ প্রশাসন। সবাই সুন্দর মতো ভোট দিতে পারছে, কৃত্রিম কোনো এই সিরিয়ালে কৃত্রিম কোনো সংকট নেই। কেন্দ্র ঘুরে ভোটের পরিবেশ পরিদর্শন করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানান তারা। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই, আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, একটা ম্যাচিউর পজিশনের দিকে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আজকে। এই যে বিউটি অফ ডেমোক্রেসি, এটা অনেক ফাইট করে আসলে আমাদেরকে আদায় করতে হয়েছে। ভোটের যে পরিবেশকে নির্বিঘ্ন রাখা এবং স্বচ্ছ রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছি। তবে অনেক প্রার্থী পরস্পরের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। জানান নিয়ম নীতি না মেনে এখনও চালানো হচ্ছে প্রচারণা। ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন, কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। SM ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল, সেটা জানা গেছে, এবং এর বাইরেও ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে। নির্বাচনের সেন্টার, ভোটিং সেন্টার, সেখানে 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে ক্যাম্পেইন করা, লিফলেট দেওয়া, বিভিন্ন কাগজ দেওয়া, এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে। যে জিনিসটা আমার পছন্দ হয়নি সেটা হলো আমাদের প্রচারণা গতকালকের
আগের দিন থেকেই শেষ, কিন্তু টোকেন দিয়ে যাচ্ছে, পোস্টার দিয়ে যাচ্ছে। আমি কয়েকজনকে বললাম যে এটা তো অ্যালাউড না, আপনারা কেন করছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে, আপনারাও দেখছেন শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আছে এবং আলহামদুলিল্লাহ সব কেন্দ্র ভালো আছে, নিরাপদে আছে এবং আমাদের যারা প্রার্থী আছেন তারাও আমাদের সহযোগিতা করবেন, আপনারাও সহযোগিতা করবেন। এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন 45 জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে 39,874 জনের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আপেল, ভোট গণনা সহ বিশ্ববিদ্যালয় এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি জানাতে পারেন? ডাকসু নির্বাচনের ফলাফলকে ঘিরে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্পাসের যে প্রবেশের যে 8টি পথ, সেখানে তো চেকপোস্ট বসানোই হয়েছে, কিন্তু আরও বেশি কড়াকড়ি করা হয়েছে। আমি দেখেছি যে সন্ধ্যার পর থেকে এই যে প্রবেশ পথগুলোর সামনে ব্যাপক মানুষের সমাগম। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছেন যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ ফলাফলকে ঘিরে যাতে ফলাফল প্রকাশের পর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এজন্যই কিন্তু এই যে প্রবেশ পথগুলোর সামনে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং রাতে টিএসসির সামনে থেকে 2 জনকে আটক করা হয়েছে, অর্থাৎ তারা বহিরাগত। কোনোভাবেই যাতে এই যে ব্যাপক সমাগম আপনি মানুষজন দেখছেন, তারা যাতে কোনোভাবেই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে না পারে, এজন্যই কিন্তু এই বাড়তি সতর্ক অবস্থা নেওয়া হয়েছে। আর ফলাফল এখনও কোনো কেন্দ্র থেকে কিন্তু কোনো ফলাফল আসেনি, অর্থাৎ যে কেন্দ্রগুলোতে ভোট হয়েছে সেখানে প্রথমের দিকে হাতে আসলে ব্যালট পেপারগুলো গোছানো হচ্ছে, এরপরে মেশিনে দিবে। আমি বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে এসেছি এবং কথা বলেছি যারা আছেন, তারা বলছেন অনেক জায়গাতেই এখনও এই যে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো আসলে মেশিনে দেওয়া হয়নি, সেগুলো এখনও গোছানো হচ্ছে হাতে, সেগুলো মানে গণনার পরে সেগুলো মেশিনে দেওয়া হবে। তবে সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা বলছেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন, কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকেই তাদের বাড়তি নিরাপত্তা রয়েছে। এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে ফলাফল যাই হোক শিক্ষার্থীরা যাতে শান্ত থাকে, কোনোভাবেই যাতে এই ক্যাম্পাসের পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায়, এজন্য সব মহলকে অর্থাৎ শিক্ষার্থীদেরকেও সতর্ক এবং শান্ত থাকতে বলা হয়েছে। জানছিলাম ডাকসু ভোট গণনা সম্পর্কে। ডাকসু নির্বাচনে বড় ধরনের কোনো অব্যবস্থাপনা ছিল না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষকরা। নির্বাচনে ভোট গ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেটওয়ার্ক পর্যবেক্ষক সামিনা লুৎফা জানান, নির্বাচন আয়োজনে বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনা দেখা গেছে, এগুলো না হলে আরও ভালো নির্বাচন উপহার দেওয়া যেত। অধ্যাপক গীতি আরা নাসরিন বলেছেন, বড় কোনো অসঙ্গতি ছিল না, নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা যাবে না, তবে ভুল ত্রুটি যা হয়েছে ভবিষ্যতে এ থেকে ভালো নির্বাচন উপহার দেওয়া যাবে। ডাকসু নির্বাচনে ভোট গণনার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিবুর, ভোট গণনা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? গণনা পদ্ধতি রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছে রাত 9টার কিছু আগে আমরা দেখেছি এবং সেটি এখনো চলছে। এই আমি আছি বর্তমানে উদয়ন স্কুলের সামনে, যেখানে 4টি হলের প্রায় 6000-এর বেশি ভোটার এখানে উপস্থিতি ছিল এবং এখানে যেটি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে আরো প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে ভোট গণনা শেষে। এবং বাইরে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা প্রার্থী রয়েছেন, প্রার্থী সমর্থক, বিভিন্ন দলের বিভিন্ন প্যানেলের সমর্থক, তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন উৎসুক উচ্ছ্বাস এবং কি হয় ভোটের ফলাফল সেই ধারণা থেকেই কিন্তু তারা এখানে সন্ধ্যা থেকে অবস্থান নিয়েছেন এবং তারা জানার চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যম থেকে যে আসলে কে এগিয়ে আছেন। এবং যারা প্রার্থী রয়েছেন তারাও নিজেদের ফলাফল নিয়ে চিন্তিত। তারা বলছেন যে ভোটের সামগ্রিক পরিবেশ যে অবস্থায় ছিল, ফলাফলটিও যদি সুষ্ঠুভাবে দেয়া হয় সেক্ষেত্রে তাদের সন্তুষ্টি থাকবে এবং সেই সাথে যদি এই
কেন্দ্রের কথা বলি, কেন্দ্রে প্রায় 72% থেকে 75% ভোট গণনা হয়েছে এমনকি আমরা জানতে পেরেছি। সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 40,000-এর মতো ব্যালট পেপার ছিল এবং সেখান থেকে কিন্তু 20 থেকে 30,000 ইতিমধ্যে গণনা হয়েছে আমরা যেটি জানতে পেরেছি। এবং প্রথমে কিন্তু হল সংসদ যে নির্বাচন হয়েছে সেই ফলাফলটি দেয়া হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় সংসদের যে ফলাফলটি রয়েছে সেটি তারা গণনা করে সেটা সিনেট ভবনে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে সেটি প্রকাশ করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে ভিপি প্রার্থীরাও এখানে এসেছেন, এসে সামগ্রিক অবস্থা এখানে পর্যবেক্ষণ করেছেন এবং তারা তাদের বিভিন্ন অভিযোগের পাশাপাশি কিছুটা প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত এখানে সমর্থকরা এবং প্রার্থীরা অপেক্ষমান রয়েছেন। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, আরো হয়তো 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে কেন্দ্র থেকে ফলাফলটি যেতে। তো সেক্ষেত্রে বলা যায় অপেক্ষার প্রহর কিন্তু বাড়ছে। আসলে কে জিততে যাচ্ছে এই ডাকসু নির্বাচনে এবং হল সংসদ নির্বাচনে সেটি কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ শিক্ষার্থীদের। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ চিন্তা। জানছিলাম ডাকসু নির্বাচনের ভোট গণনার খবর। দর্শক, ডাকসু নির্বাচনে ভোট গণনার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, ভোট গণনা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জসিন্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে 3টি হলের ভোট কেন্দ্র ছিল। এখানে সকাল থেকে এখানে বিকাল 4টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। সেই কেন্দ্রগুলো হচ্ছে জগন্নাথ হল, সার্জন জহিরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হল। এই 3টি হল মিলে এখানে ভোটার সংখ্যা ছিল 4,853টি। এর মধ্যে জগন্নাথ হলে 82.44%, জহিরুল হক হলে 84.56% এবং সলিমুল্লাহ মুসলিম হলে 83% ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি দেখতে পাচ্ছেন যে শারীরিক শিক্ষা কেন্দ্রের যে কেন্দ্রগুলোতে যে কেন্দ্রে ভোটগুলো পড়েছে সেখানে নির্বাচনী কর্মকর্তারা ইতিমধ্যে ভোট গণনা করছেন এবং আমরা ভিতর থেকে যেটুকু খবর জানতে পেরেছি যে একটি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি 2টি হলের ভোট গণনা চলছে। আপনাকে জানিয়ে রাখি, প্রথমে হল সংসদের ভোটগুলো গণনা করা হচ্ছে এবং এরপরে কেন্দ্রীয় সংসদের ভোটগুলো গণনা করা হবে। আর মোটা দাগে যদি বলতে চাই যে আপনি জানেন যে সারাদিনই বিভিন্ন প্রার্থীরা কিন্তু একে অপরের বিরুদ্ধে ভোট আচরণবিধি লঙ্ঘন এবং ভোটের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করেছেন। এবং কিছুক্ষণ আগে আমি মধুর ক্যান্টিনে গিয়েছিলাম, সেখানে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী তাসনিম ইমি তিনি অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে যে নির্বাচনী আচরণবিধি মানেনি অনেক প্রার্থীরা এবং প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি যারা এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি এও অভিযোগ করেছেন যে কোনো রকম ভোট কারচুপি যদি চেষ্টা করা হয় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তা কখনোই মেনে নেবে না। তো এইখানে এই শারীরিক শিক্ষা কেন্দ্রে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে শিবির ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম তিনি এসেছেন এখানে এবং তিনি এখানকার যারা এই শারীরিক শিক্ষা কেন্দ্রে যে মাঠ রয়েছে যেসব প্রার্থীদের সমর্থকরা রয়েছেন তারা অপেক্ষা করছেন ভোটের ফলাফলের জন্য, তাদের সাথে তিনি কুশল বিনিময় করছেন এবং দেখতে এসেছেন যে ফলাফলের এখন পর্যন্ত কি অবস্থা। জসিন্তা। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বর্তমান পরিস্থিতিতেও জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না। আর আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের আগে ইউএনও, ডিসি, এসপিদের জন্য 300 গাড়ি কেনা হচ্ছে বলে জানান তিনি। আজ সচিবালয়ে আলাদা সভা শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয়, দেশ জুড়েই চলছে আলোচনা, উত্তপ্ত রাজনীতির মাঠও। ডাকসুর পর জাহাঙ্গীরনগর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 13তম সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বলেন, ভোটারদের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও ডাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মডেল। যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড।
এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। এখনও যেই পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় হাওড়ে উড়াল সেতু নির্মাণ ও এলএনজি কেনার বিষয়ে আলোচনা হয়। সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আগামীতে সরকার গঠন করা মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কিনতে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে কিনা। এটা ঠিক না, এটা বরং আসলে এটা এসেছিল জনপ্রশাসন থেকে, এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে। প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। আরেকটা জিনিস বলে রাখি, আপনার চট্টগ্রাম বন্দরে এমপিদের অনেকগুলো গাড়ি কিন্তু সিজ করা হয়েছে। এই ওখানে খুব দামি গাড়ি আছে, বেশ দামি, একটা 4-5-6 কোটি টাকা। এটা আমরা ট্রান্সপোর্ট পুলে দিয়ে দেওয়ার জন্য বলেছি। এছাড়া ভাষা জানা ও দক্ষ 1 লাখ মানুষকে কর্মসংস্থানের জন্য পর্যায়ক্রমে জাপানে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। আমি 1 লক্ষ লোকের কথা বলে আসছিলেন। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দলের খবর। নির্ধারিত সময়ের একদিন আগে ফিরতে চেয়েও সম্ভব হয়নি প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ দলের। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। এদিকে নেপালে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। কুশল ইয়াসিরের রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল জামাল ভুইয়াদের, তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। কাঠমান্ডুতে হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দল। ফুটবলার, টিম ম্যানেজমেন্ট এবং এই সফরে ঢাকা থেকে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক সহ প্রায় 50 জন বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে আমাদের প্রথম কনসার্ন হচ্ছে আমাদের টিমের সেফটি সিকিউরিটি। তারা বিভিন্নভাবে আমাদের আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ ওটাতে কোনো ঝামেলা হবে না, এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দে আর সেফ অ্যান্ড সিকিউর। এরপরে অবশ্যই আমরা বিশেষ ফ্লাইট অথবা রেগুলার ফ্লাইট যেটাই হোক সেটার কাজ প্যারালাল চলছে, সেটা আমি আপনাকে বললাম যে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাও কনফার্ম হয়ে যাবে। এখন এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কত তাড়াতাড়ি আমরা তাদের জন্য একটি সেফটি রুট আনতে পারি যেন তারা হোটেল থেকে এয়ারপোর্টে পৌঁছতে পারে। প্রীতি ম্যাচের প্রথমটি গোলশূন্য ড্র হয়। সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। নিরাপত্তার কারণে ম্যাচটি ক্লোজ ডোর করার পরিকল্পনা ছিল, তবে বাফুফে এতে সায় দেয়নি। নেপাল ফুটবল ফেডারেশন তো চেয়েছিল আজকে তারা ক্লোজ ডোরে খেলার জন্য, আমরা তো সেটাও রাজি হইনি। দ্যাট মিনস কেন রাজি হইনি, আমরা সেফটি চিন্তা করেই তো রাজি হইনি, আর তাই হয়েছে। এবং এই ধরনের কিছু পরবর্তীতে আমাদের আরও আমরা সজাগ দৃষ্টি রাখবো, যাতে করে প্রত্যেকটা দেশে যাওয়ার আগে যদি কোনো রকমের বিরাজমান পরিস্থিতি হয় সেখানে আমরা চেষ্টা করব না যাওয়ার জন্য। এদিকে নেপালে বর্তমানে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তাদের নিজ নিজ অবস্থান বা হোটেলে থাকতে পরামর্শ দেয়া হয়েছে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চানখারপুর এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদি হাসান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদি, বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমি আছি চানখারপুলে এবং সেখানে কিন্তু নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা বেশ তৎপর রয়েছেন এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য। মূলত এখানে বিকেল 4টার পর থেকে যখন ভোট গণনা শেষ হয় ডাকসুতে, তারপর থেকে কিন্তু বহিরাগতরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন এমন একটা অভিযোগ করা হয়েছিল ছাত্রদলের পক্ষ থেকে। আমরাও তার প্রমাণ পেয়েছি। আমরা প্রথমে পলাশী গিয়েছি, তারপর নীলক্ষেতে গিয়েছি এবং সেখানে পরে বিভিন্ন জায়গায় ঘুরেছি যেই জায়গাগুলো তো আসলে ব্যারিয়ার দিয়ে রাখা হয়েছে ভোটকে উপলক্ষ করে, সেখানে কিন্তু মানুষ জড়ো হচ্ছে এবং তাদের অনেকের সাথে আমি কথা বলবার চেষ্টা করেছি। তারা কোনো কিছু স্পষ্ট করে বলছেন না কেন তারা এখানে জড়ো হচ্ছেন, তেমন কিছু তারা বলছেন না। আমি এখন এই মুহূর্তে রয়েছি চানখারপুলে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগেও প্রায় কয়েকশো মানুষ জমায়েত হয়েছিলেন। পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের আরও যারা রয়েছেন তারা
তাদেরকে সরিয়ে দিয়েছেন। তবে এটা তারা বলেছেন যে তারা আশেপাশেই রয়েছেন ছড়িয়ে ছিটে, কিন্তু এই যে প্রবেশ পথটি এখান দিয়ে প্রবেশ করা যায়। এখানে বার্ন ইনস্টিটিউট রয়েছে, পাশেই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ রয়েছে। তো এই জায়গাটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো কোনো ধরনের নাশকতা যাতে না হয় এবং বহিরাগতরা, যেটি বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি করা কিংবা কোনো ধরনের ভণ্ডুল করে দেওয়ার কোনো যদি ইচ্ছাও পোষণ করে থাকে, সেটি যেন কোনোভাবেই সম্ভব না হয় সে ব্যাপারে তৎপর রয়েছে। এখানকার যেই প্রক্টোরিয়াল বোর্ডেও সেটি নজরদারি করছেন। কাউকেই এখানে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং এখান থেকেও যারা বেরিয়ে যাচ্ছেন তাদেরকেও আসলে আবার পুনরায় প্রবেশ করার যে সুযোগ সেটি দেওয়া হচ্ছে না। তো এখন পর্যন্ত যেই সার্বিক পরিস্থিতি বা আইন শৃঙ্খলার বলি সেটি নিয়ন্ত্রণে রয়েছে বলাই যেতে পারে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি আমার কাছ থেকে, চানখারপুল থেকে। জসিন্তা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চাংখাপুর এলাকা থেকে জানছিলাম সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। আর মাত্র একদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। আজ শেষ হচ্ছে প্রচারণা, চলছে নানা সমীকরণ আর হিসেব নিকেশ। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। শিক্ষার্থীদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। সেই নির্বাচনী উত্তাপে ভিন্ন এক আবেগে ডুবে আছে প্রার্থী, ভোটার থেকে সংশ্লিষ্ট সবাই। কে হচ্ছেন আগামী দিনের ভিপি, কাদের হাতে যাচ্ছে জাকসুর নেতৃত্ব, শিক্ষার্থীদের আড্ডা আলোচনার প্রধান উপজীব্য এখন সেটাই। সে দলমত নির্বিশেষে যেই হোক, যোগ্য প্রার্থীদেরকে আমরা ভোট দিয়ে উঠে আনতে চাই। একটা ব্যক্তি যোগ্যতা দেখে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নিব। গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানা বৈঠক করেই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। একটা গোষ্ঠী দ্বারা নিষিদ্ধ ছাত্রলীগকে সাথে নিয়ে বা ঘুমান্ত ছাত্রলীগকে সাথে নিয়ে তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে, যেটা আমাদেরকে জন্য খুবই উদ্বেগের কারণ। আমাদের এই ক্যাম্পাসে একটা শিবিরের ভালো সাপোর্ট আছে, কিন্তু আসলে আমরা প্রচারণা করতে গিয়ে লক্ষ্য করলাম যে আমাদের ধারণার চাইতে আরো অনেক বেশি সাপোর্ট আমাদের ক্যাম্পাসে আছে। যদি এরকম একটি বিষয়ে কোনো সত্যতা থাকে তাহলে আমি নির্বাচন করব না, আমি আমার প্রার্থীদের প্রত্যাহার করে নিব। এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে আসলে ভোটগুলো কোথায় যাবে। প্রার্থীদেরকেও মাদকাসক্ত কিনা তা নিশ্চিত হতে শেষ দিনের প্রচারণায় মঙ্গলবার বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর চিরতরে নিপীড়নমূলক গণরুম, গেস্টরুম সংস্কৃতির অবসানের পাশাপাশি হল দখল ও আধিপত্যের রাজনীতি আর ফিরবে না। জাকসু হবে গণতান্ত্রিক অধিকার চর্চার কেন্দ্রবিন্দু। নির্বাচন ঘিরে এটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। তামাক নিয়ন্ত্রণ আইনে প্রস্তাবিত সংশোধনীর জন্য তামাক কোম্পানির সাথে কোনো বৈঠক করেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তামাক কোম্পানির সাথে ভবিষ্যতে এরকম কোনো বৈঠকের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর সৈয়দাত মিলনায়তনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়ার ডর্প আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশে প্রয়োজনীয়তা শীর্ষক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের কোনো বিকল্প নেই। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে আগের থেকে স্বর্ণের দাম বেড়েছে ২,৭১৮ টাকা করে। অর্থাৎ আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৮২,৮১০ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত জানায়। স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাজুস। শুধু ২২ ক্যারেট নয়, বেড়েছে ২১ ক্যারেটের স্বর্ণের দামও।
ইস্পাহানি গ্রুপ ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করল ব্লেন্ডার্স চয়েস, দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস। সম্প্রতি রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল জাঁকজমকপূর্ণ আয়োজনের চতুর্থ আসর। এতে বিকশিত হয় শিল্পী, কন্টেন্ট নির্মাতা ও নির্মাতাদের সৃজনশীলতা। বৈশ্বিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ছিল এর অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার। অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ, দ্য ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই আয়োজন ডিজিটাল গল্প নির্মাতাদের উজ্জীবিত করার পাশাপাশি বিনোদন খাত আরও উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। দর্শকপ্রিয়, সমালোচক, সঙ্গীত ও স্বতন্ত্র 4 বিভাগে 27টি ক্যাটাগরিতে পুরস্কার ও 2টি সম্মাননা প্রদান করা হয় ডিজিটাল বিনোদনের উৎসবে। সংস্কৃতি খবর। নির্মাতা কাজল আরিফিন অমির জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টে আগের নেহাল চরিত্রে ফিরছেন অভিনেতা তৌসিফ মাহবুব। 25-32 নতুন 8টি পর্ব বরাবরের মতো মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ঘোষণা দেন সিরিজের পরিচালক কাজল আরিফিন অমি। এই সিরিজে কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, আরিফিন, হাবু ভাই নামের চরিত্রগুলোর মতো নেহাল চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ সর্বদা তুঙ্গে। যে নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব, এতদিন ব্যক্তিগত কিছু কারণে এই সিরিজ থেকে দূরে ছিলেন, তবে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এই সিজনে ফিরলেন তিনি। নতুন পর্ব নিয়ে পরিচালক বলেন, নেহালে ফিরে আসাটা একটা বড় চমক। তবে এর পাশাপাশি আরও কিছু চরিত্র, যেমন নতুন কাজের মেয়ে বা পাগলা সুজনের মতো চরিত্র আনা হয়েছে, যা এবারকার পর্বগুলোর বিনোদনের মাত্রা এক অন্য লেভেলে নিয়ে যাবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।